প্রিয় ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার্থী কলিগস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, আপনারা খুবই সম্প্রতি সময়ে জেনেছেন আইবিবি তাদের প্রশ্নের ধরন চেঞ্জ করতে যাচ্ছে, এবং সেটা আমাদের নেক্সট এক্সাম, যেটা অক্টোবর মাসে স্টার্ট হচ্ছে, এটা থেকেই কার্যকর করা হবে। তো আজকের ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে, আমি আপনাদের সামনে ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের নতুন যে প্রশ্নপত্রের ধরন, এটা নিয়ে আলোচনা করব। ষষ্ঠ ব্যাচ থেকে কার্যকর হওয়া, অর্থাৎ সিক্সথ বিপিই থেকে কার্যকর হওয়া এই প্রশ্নের ধরন জানলে আপনারা আরো সঠিকভাবে প্রস্তুতি নিতে পারবেন। এই আশা থেকেই আজকে আমার এই প্রেজেন্টেশনে আসা। তো আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ওপেন ডিসকাশন অন নিউ কোশ্চেন প্যাটার্ন। আপনারা বিভিন্ন পোস্ট থেকে, ফেসবুকের পোস্ট বা পার্সন টু পার্সন কমিউনিকেশন থেকে অলরেডি আমার সম্পর্কে অনেকেই জেনেছেন। আমাদের কোর্স প্ল্যান সম্পর্কে অনেকে জেনেছেন। আমরা কিভাবে আমাদের কোর্সগুলো সাজিয়ে থাকি, কিভাবে প্রেজেন্টেশন আপনাদের জন্য প্রোভাইড করি, এবং কিভাবে আমরা আমাদের রেকর্ডিংস গুলো আপনাদের সাথে নিয়মিত শেয়ার করি। আমাদের ইউটিউব চ্যানেল দেখলেও দেখা যাবে, আমি নিজে আমাদের অ্যাডমিটেড গ্রুপে যাদের কাছে শেয়ার করেছি, সেখানে যদি 50 জন ক্যান্ডিডেট থাকেন, কিন্তু আমাদের ভিডিওর ভিউ আছে নিয়ার টু ডাবল। সো এখানে অবশ্যই চাহিদা আছে, বিধায়ী আপনি ভিডিও পাওয়ার পরে আপনার প্রিয় কারোর সাথে শেয়ার করেন, এবং আমরা চাই এভাবেই ছড়িয়ে পড়ুক আমাদের সেবা। আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। আমরা আইবিবির প্রেসক্রাইবড যে ফরম্যাট, সেখানে দেখেছি যে মোট 5টা পার্টে টোটাল কোশ্চেন গুলোকে ভাগ করে দেওয়ার একটা প্ল্যান তারা দেখিয়েছেন। যদিও শুধুমাত্র বেসিক অ্যাকাউন্টিং একটা সাবজেক্টই এই প্যাটার্নের বাইরে থাকছে, বাদ বাকি আমাদের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট, অর্থাৎ জেআইবিবি এবং এআইবিবি, মোট 12টা সাবজেক্টের মধ্য থেকে বাকি 11টাই এই সেম প্যাটার্ন ফলো করবে। যদিও এরকম একটা ইন্ডিকেশন আমরা জানি যে 2023 সালে যখন ম্যান্ডেটরি করা হলো ব্যাংকিং ডিপ্লোমা প্রমোশনের জন্য, তখন তখন যে সিলেবাস তারা আমাদের কাছে প্রেজেন্ট করেছিলেন, সেই সিলেবাসে এরকম একটা ইন্ডিকেশন ছিল যে আমরা ডে টু ডে কোশ্চেন প্যাটার্ন বা কোর্স প্যাটার্ন ডেভেলপ করব, আরো বেশি প্রফেশনাল ওয়েতে দেখানোর প্রচেষ্টা থাকবে আমাদের। তো আমরা ইতোমধ্যেই কয়েক ধরনের পরিবর্তন দেখেছি। কিছু সাবজেক্টের পরিবর্তন দেখেছি আমরা। মাঝখানে বেসিক অ্যাকাউন্টিংটা 23 সালে ম্যান্ডেটরি করার পর থেকে প্রথম দিকে অবসোলুট করে রাখা হয়েছিল, এরপরে অপশনাল করে রাখা হলো। এখন এখন এসেছে বেসিক অ্যাকাউন্টিং, যেটা আগে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং নামে ছিল, সেটাকে এখন ম্যান্ডেটরি করে ফার্স্ট পার্টে, অর্থাৎ যে আইবিবিতে অ্যাড করে দেওয়া হয়েছে। এবং আমাদের এই যে যে কোশ্চেন প্যাটার্ন নিয়ে আজকের যে প্রেসক্রিপশন বা আজকের যে আমাদের প্রেজেন্টেশন, এই প্রেজেন্টেশনে বেসিক অ্যাকাউন্টিংটা এক্সক্লুডেড থাকছে। তো এখানে আইবিবি যে 5টা পার্টের কথা দেখিয়েছে, 5টা পোর্শনকে দেখিয়েছে আলাদা করে। পার্ট এ, পার্ট এ তে আইবিবি মেনশন করেছে এইখানে থাকবে বোর্ড কোশ্চেন। বোর্ড কোশ্চেন থাকবে এখানে। এই বোর্ড কোশ্চেন থেকে মার্কস পাবেন হচ্ছে টোটাল 40। 40 মার্কস জন্য আপনাকে কোশ্চেন দেওয়া হবে 4টি। 4টি কোশ্চেন থেকে আপনাকে দুটো, যে কোনো দুটো অ্যান্সার করতে হবে। তো বোর্ড কোশ্চেন বলতে আমরা যেমন বুঝি,
তেমনই এখানে এডিশনাল কোনো মডিফিকেশন বা আমাদের জন্য অপরিচিত সম্পূর্ণ এরকম কোনো বোর্ড কোশ্চেনের বিষয় না। বোর্ড কোশ্চেন বলতে আমরা যেমন বোর্ড কোশ্চেন চিনি, এবং এইখানেও কিন্তু একটা ইন্ডিকেশন দেওয়া আছে, দেখেন, অল কোশ্চেন্স উইল হ্যাভ ডিফারেন্ট সেগমেন্টস। প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে কিন্তু ডিফারেন্ট সেগমেন্টস থাকবে। যেমন আমরা প্রিভিয়াস বোর্ড কোশ্চেনে 20 মার্কসের এক সেট বোর্ড কোশ্চেনে দেখতাম যে তিনটা, চারটা, কোনো কোনো ক্ষেত্রে পাঁচটা ছোট ছোট প্রশ্ন অ্যাড করে দিয়ে আমাদের একটা 20 মার্কসের এক সেট কোশ্চেন সাজানো হতো। সেম প্যাটার্নটা পার্ট এ তে এখনো বহাল রেখেছে, তবে এখানে মার্কস হচ্ছে মোট 40। এইখান থেকে আপনারা দুইটি কোশ্চেন অ্যান্সার করতে পারবেন। এখন এই দুইটি কোশ্চেন অ্যান্সার করতে যে আমাদের কিন্তু আইবিবির সিলেবাস পুরোটাই কভার করতে হচ্ছে, অর্থাৎ পড়াশোনার পরিমাণটা এখন বেড়ে গেল। আমরা প্রিভিয়াস অর্থাৎ ফিফথ বিপি পর্যন্ত যে সমস্ত কোশ্চেন দেখেছি, সেখানে আমরা একদম চোখ বন্ধ করে একটা সাবজেক্টে যদি 6টা মডিউল থাকে, 6টা মডিউল থেকে দুটো মডিউল বাইপাস করতে পেরেছি। বাইপাস করেও আমরা আমাদের আহ, প্রত্যাশিত নম্বরটা ক্যারি করতে পেরেছি। কিন্তু এবার যে প্যাটার্নটা নিয়ে এসছে, এই প্যাটার্নে কোনো মডিউল ছেড়ে যাওয়া, এটা কোনোভাবেই যুক্তিসঙ্গত হবে বলে মনে হয় না। অর্থাৎ পুরো টেক্সট বা পুরো সিলেবাসটাকেই আপনাকে কভার করে দেন আপনাকে বলতে হবে যে আমি এখন প্রিপেয়ার্ড। তো পার্ট এ বোর্ড কোশ্চেনের যে ধরুন আমরা অলরেডি কিনে গেছি বললাম, তারপরেও আমি একটুখানি যদি আপনাদের মৌখিকভাবে একটা স্যাম্পলের কথা বলি, এরপরে আমরা এই প্রেজেন্টেশনের শেষের দিকে আমরা ইকোনমিক্সের একটা আমাদের প্রচেষ্টায় তৈরি করা এক সেট বা টোটাল 100 মার্কসের একটা কোশ্চেন আমরা দেখব, জাস্ট বোঝার সুবিধার্থে দেখব। তো এখন যে আলোচনাটা আমি করতে চাই সেই অংশটায় ফিরে আসি। আমি করতে চাচ্ছিলাম পার্ট এ তে কিভাবে কেমন কোশ্চেন হতে পারে সেরকমের একটা এক্সাম্পল আমি বারবার একটু বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনতে পারেন। এখানে যেহেতু বলেছে যে অল কোশ্চেন্স উইল হ্যাভ ডিফারেন্ট সেগমেন্টস, তাহলে এখানে আহ, প্রত্যেকটা 20 মার্কসের জন্য আপনাকে তিনটা বা চারটা ছোট প্রশ্নের অ্যান্সার করতে হতে পারে। উম, ধরুন আমরা একটা এক্সাম্পল যদি মনে করি, একটা কোশ্চেন হলো, সেটা হচ্ছে বাংলাদেশের ব্যাংকিং খাতে সুদের হার নীতি নিয়ে কোনো একটা কোশ্চেন করা হলো। সেই কোশ্চেনে যেহেতু বলা হচ্ছে ডিফারেন্ট সেগমেন্ট থাকবে, আমি কোশ্চেনটাকে মাত্র অন্তত পক্ষে দুটো পার্টও যদি বলি, এরকম যদি প্রশ্ন করি, সুদের হার নিয়ন্ত্রণের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা ব্যাখ্যা করুন, অর্থাৎ সেন্ট্রাল ব্যাংকের রোলটা কি এটা ব্যাখ্যা করুন। এটা কিন্তু বেশ বড় আকৃতিতে লেখা সম্ভব। আর আরো একটা কোশ্চেন যদি আমরা এখানে বলি, সাম্প্রতিক সুদের হার নীতির ফলে ব্যাংকগুলোর তারল্য ব্যবস্থাপনায় কি প্রভাব পড়েছে তা বিশ্লেষণ করুন। দেখুন, আমি কিন্তু মূল কনটেক্সটে এখনো রয়ে গেছি। এখানে আমরা প্রিভিয়াস যে কোশ্চেন প্যাটার্ন সেখানে দেখতাম যে একটা মডিউল থেকেই যে পুরো 20 মার্কসের একটা কোশ্চেন সেট করবে এমনটা নাও হতে পারে, ওইখানে অন্য মডিউল থেকে ছোট একটা কোশ্চেন অ্যাড করে দিতে পারতো। তো এবারেও কিন্তু তার আসলে ব্যত্যয় ঘটবে না, ওরকম করতে পারে এখানে। আর এখানে আগের মতোই তিনটা, চারটা বা ক্ষেত্র বিশেষে পাঁচটা ছোট ছোট কোশ্চেন অ্যাড করে এই অংশের 20 মার্কস নির্ধারণ করা হবে। এর পরবর্তী যে পার্ট, পার্ট বি, পার্ট বি তে আইবিবি যে প্রেসক্রাইব করেছে, সেখানে তারা এটাকে একটা সেকশনাল নাম দিয়েছে কি, ম্যাথমেটিক্যাল প্রবলেম, থট প্রভোকিং অর প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোশ্চেন। ম্যাথ ম্যাথমেটিক্যাল প্রবলেম, যে সাবজেক্টে কিছু অংশ ম্যাথ আছে বা অন্তত দুই একটা ম্যাথ দেওয়ার সুযোগ আছে, সেই সাবজেক্টগুলোতে ম্যাথ। যেহেতু আমরা শুরুতেই জেনেছি যে বেসিক অ্যাকাউন্টিং এর প্যাটার্ন এটা নয়,
তাহলে আহ, অন্য কোনো সাবজেক্ট বেসিক অ্যাকাউন্টিং এর মতো এতটা ম্যাথ সমৃদ্ধ কোনো সাবজেক্ট নেই। তো যে সাবজেক্টগুলো একটা দুটো ম্যাথ আসার টেন্ডেন্সি থাকে, যেমন আমরা এআইবিবিতে জানি ট্রেড ফাইন্যান্স, সেখানে ম্যাথ থাকে। আগে ট্রেজারি ছিল, সেখানে ম্যাথ ছিল, এখন সে ট্রেজারি অপশনাল আছে। তারপরে ফার্স্ট পার্টে বা যে আইবিবিতে আমরা জানি ইকোনমিক্সে ম্যাথ সেট করা যায়, ছোট ছোট ম্যাথ একটা দুটো ম্যাথ সেট করা যায়। তো পার্ট বি এর মধ্যে এইভাবে ম্যাথ সেট করতে পারে, ছোট অল্প মার্কসের হোক কিন্তু করতে পারে। বাকি যে অংশগুলো সেটা হচ্ছে থট প্রভোকিং, মানে আপনাকে এমন কোনো একটা কনসেপ্ট নিয়ে কথা বলতে বললো যে কনসেপ্টটা এখন মার্কেটে খুব হাইপ তুলে আছে, বা বর্তমান সময়ের সাথে খুবই রিলেভেন্ট, এরকম কোনো একটা বিষয় নিয়ে কথা বলতে বললো। পরের অংশ দেখি, প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোশ্চেন্স হতে পারে। প্র্যাকটিসে আছে এমন কোনো একটা টপিক নিয়ে, রেগুলেশন এক রকমের থাকে, প্র্যাকটিসে একটু কিছুটা ব্যত্যয় থাকে, এই রকমের কোনো একটা বিষয় নিয়ে কথা বলতে বললো বা কোশ্চেন করা হলো, আপনাকে সেটা অ্যান্সার করতে হবে। তাহলে এইখান থেকে যদি আমরা একটা এক্সাম্পল মনে করতে পারি এরকম, আহ ধরুন একটা ব্যাংকের আমানতের উপর গড় সুদের হার 6% এবং ঋণের উপর গড় সুদের হার 9%। আমরা জানি 6-9 রেটের কথা জানি। ওইটাকেই বেস করে একটা কোশ্চেন যদি করা হয়, তাহলে ব্যাংকের মোট আমানত 100 কোটি টাকা হলে সুদ আয়ের পরিমাণ কত হবে? এটা একটা কোশ্চেন করলো। এটা আপনার ম্যাথমেটিক্যাল প্রবলেম হিসেবে ধরে নিলেন। আবার আরেকটা কোশ্চেন করতে পারে এখানে, একজন গ্রাহক নিয়মিত ঋণ কিস্তি পরিশোধ করতে ব্যর্থ হয়েছেন, ব্যাংক কর্মকর্তার দৃষ্টিকোণ থেকে আপনি কি পদক্ষেপ নেবেন? দেখেন, পুরোপুরি আপনার প্রফেশন রিলেটেড প্র্যাকটিক্যাল কোশ্চেন, প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোশ্চেন। আপনি কি পদক্ষেপ নেবেন? এছাড়াও আরো অনেক রকমের আমাদের কাস্টমারের সাথে এক্সপিরিয়েন্স হয়, সেরকম কোনো একটা কেসকে মেনশন করে দিয়েই হচ্ছে কোশ্চেনটা করতে পারে। ব্যাপারটা হচ্ছে, আমরা পার্ট এ যেটা দেখছি এটা প্রিভিয়াসলি যেমন বোর্ড কোশ্চেন জানি তেমনই আছে। পার্ট বি, এই অংশটা আপনার জন্য খুবই ভালো মার্কস ক্যারি করার জায়গা হতে পারে। যদিও মার্কস মাত্র 10, এইখানে 10 মার্কসের পার্ট এটা। তারপরেও যদি পুরোপুরি ম্যাথই 10 মার্কস দিয়ে দেয় তাহলে 10-এ 10ই আনা সম্ভব। আর যদি পুরোপুরি ম্যাথ নাও দিয়ে দেয়, যদি প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড দেয়, তাহলে কিভাবে আপনি একটা প্র্যাকটিক্যাল কেস হ্যান্ডেল করেন, বা কিভাবে একটা পরিস্থিতি, উদ্ভূত পরিস্থিতি আপনি সামাল দেন, এই দক্ষতার উপরে নির্ভর করছে এখানে। এই দক্ষতা প্লাস সেটা আপনি কিভাবে ডেলিভারি দিচ্ছেন খাতায়, এটার উপর নির্ভর করছে এই 10-এর মধ্যে আপনি কত পাবেন। এটা কিন্তু খুবই উম, একটা ভালো একটা মার্কস, অর্থাৎ এই 10-এর মধ্যে 10ই আপনি পেতে পারেন। বা লেখার ধরনটা যদি যদি থিওরি বেস কন্টেন্ট হয় যেখানে অ্যান্সার লিখতে হবে, সেটার জন্য হলে এখানে আপনি 7-8 নম্বর আনতে পারবেন, এটা আশা করা যায়। পরবর্তী পার্টের দিকে যাই, পার্ট সি। পার্ট সি এর বিষয়টা ছিল কেস স্টাডি। এইখানে দুইটা কেস স্টাডি দেওয়া থাকবে, সেখান থেকে একটা কেস স্টাডি আপনাকে অ্যান্সার করতে হবে। এবার এই যে দুইটা কেস স্টাডি দেওয়া থাকবে, এই প্রত্যেকটা কেস স্টাডির মধ্যে আপনার একাধিক কোশ্চেন থাকতে পারে। যেমন আমরা এখন সৃজনশীল কোশ্চেন দেখি না, এই রকমের অনুমান করতে পারেন। একটা উদ্দীপক দেওয়া থাকলো, উদ্দীপকটা অবশ্যই রিয়েল লাইফের কোনো কারোর এক্সপিরিয়েন্স বা রিয়েলিস্টিক কোনো ঘটনা মেনশন করে দেওয়া থাকবে উদ্দীপকে। ওই উদ্দীপকের আলোকে আপনাকে তিনটা বা চারটা বা দুটো, আশা করি তিনটা কোশ্চেন থাকবে। এইভাবে করে আপনাকে কোশ্চেন তৈরি করে দেওয়া হলো। একটা উদ্দীপক থাকলো, সাথে তিনটা বা দুইটা কোশ্চেন দেওয়া থাকলো।
তো এইটা থেকে আপনাকে অ্যান্সার করতে হবে, এইখানে মার্কস পাচ্ছেন 20। এই পার্টের মার্কসটাও কিন্তু ভালো একটা মার্কস আনা সম্ভব। কেননা আপনার সামনে উদ্দীপক দেওয়া আছে, এই উদ্দীপকে ব্যাখ্যাটা, উদ্দীপকটা একবারের জায়গায় দুইবার পড়ে একটা একটা অনুমান বা একটা ধারণা আপনার উদ্দীপক থেকেই তৈরি হয়ে যাবে যে কি জানতে চাইতে পারে আমাকে। আর তার পরবর্তীতে কোশ্চেন তো আমাকে 1 2 3-এর মধ্যে কোশ্চেন অবশ্যই দিচ্ছে, ডিরেক্ট কোশ্চেনই করতেছে, যেটা রিলেটেড টু দা স্টিমুলাস। তো এইখানেও কিন্তু 20 মার্কসের মধ্যে ভালো একটা মার্কস আনা সম্ভব, যেহেতু এইখানেও ওই যে তিনটা তিনটা বা চারটা কোশ্চেনও থাকতে পারে। তো ওইরকম যদি থাকে, ধরি তিনটা কোশ্চেন আছে, তো তিনটা কোশ্চেন আছে, আমরা এমন যদি অনুমান করি যে দুটো আছে 6, 6, 12, একটা আছে 8 মার্কস, মোট 20। তাহলে আপনি তিনটার অ্যান্সার যখন করছেন, তখন আম, অন্তত 12 13 14 পর্যন্ত মার্কস ইজিলি চলে আসে, এখান থেকে আনা সম্ভব। তাহলে পার্ট সি এটাও কিন্তু স্ট্রং জোন আপনার জন্য। স্ট্রং জোন কোন অর্থে বলছি, যে আপনি টোটাল টেক্সট বুক পড়ে একদম শেষ করে ফেলতে হবে, হজম করে ফেলতে হবে, এরকম না, এরকম না পড়েও এইখান থেকে ভালো একটা মার্কস আনতে পারেন। এজন্য বলছি এটা স্ট্রং জোন। আর যদি কেউ খুব ভালো মতো পড়ে ফেলতে পারেন, তাহলে তো পুরো জায়গাটাই আপনার জন্য স্ট্রং জোন। যারা একটু কম পড়তে চান, যারা একটু ফাঁকিবাজি করতে চান, তাদের জন্য পার্ট বি, সি দুটোই একটা ভালো ভালো জায়গা। যদিও মার্কস মাত্র 30, কিন্তু 30 থেকেও যদি আমি 20 মার্কস নিয়ে আসতে পারি, 20 মার্কস আনতে পারলে বাকি থাকলো 25। এই বাকি 25 কিন্তু আমার বোর্ড কোশ্চেন এবং পরবর্তী অন্যান্য জায়গা থেকে ক্যারি করতে হবে, শুধুমাত্র পাশের হিসাব যদি আমরা করতে চাই। এরপরে পার্ট ডি, যেখানে মূল আলোচনার বিষয় হচ্ছে কি, আন্ডারস্ট্যান্ডিং টার্মিনোলজি। ব্র্যাকেটে বলছে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট বিটুইন এনি 5 আউট অফ 10। এইখানে টার্মিনোলজি বোঝা আসলে আহ, এই টপিকটা এমন ভাবে মেনশন করেছে, মনে হচ্ছে যে খুব জটিল কিছু একটা, এরকম কিছু না। এইখানে যদিও মাত্র 2 মার্কস করে, কিন্তু আমরা আহ, যদি কিছু এক্সাম্পল দেখি তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবো যে আসলে কি বলতে চেয়েছে বা এখানে কোন টাইপের কোশ্চেন হতে পারে। ধরি আপনাকে কোশ্চেন করা হলো ফিক্সড ডিপোজিট ভার্সেস সেভিংস ডিপোজিট। তাহলে ফিক্সড ডিপোজিট ভার্সেস সেভিংস ডিপোজিট, ফিক্সড ডিপোজিট কি আর সেভিংস ডিপোজিট কি, যেহেতু আপনার মার্কস হচ্ছে মাত্র 2, তাহলে আপনি শুধুমাত্র ফিক্সড ডিপোজিট কি এবং সেভিং ডিপোজিট কি এই কথাগুলোরই অ্যান্সার করবেন। এর যে আরো ইন ডেপথে অনেক রকমের কন্ট্রাস্ট আছে, সেগুলো আর বলার দরকার নাই। যদি বলতে চান নিষেধ নাই, তবে খুব বড় করে না লিখলেও এই অ্যান্সারটা কিন্তু আপনি ভালো একটা মার্কস আনতে পারবেন এইখান থেকে। তবে ব্যাপারটা হচ্ছে যে এইখানের বিষয়টা, এই টার্মিনোলজি গুলো সম্পর্কে আপনার ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। আপনি যদি আহ, লিখতে যাচ্ছেন একটা কিন্তু হয়ে যাচ্ছে অন্য একটা, এরকম যদি হয়ে যায়, বা আমরা অনেক সময় বলি যে নিজে থেকে লেখা, এই নিজে থেকে লেখা যেন এই সমস্ত জায়গায় না হয়, টার্মিনোলজির জায়গায়। নিজে থেকে আমি জেনে লিখি, বুঝে লিখি, সেটা একটা কথা। আর নিজে থেকে বানিয়ে লেখার যে একটা টেন্ডেন্সি আমাদের অনেকের ভিতরে আছে, সেই ক্ষেত্রে আমরা আসলে ইন লাইনে থাকতে পারি না। এই ইন লাইনে থাকতে না পারলে কিন্তু এখান থেকে নম্বর আসবে না। আর যেহেতু কোশ্চেন ছোট, মার্কস ছোট, তো এখানে ওভারঅল ধারণা নিয়ে আপনার যদি লেখার দক্ষতা একটু থাকে, তাহলে কিন্তু একদম প্রফেশনালি আপনি লিখতে পারবেন, এবং লিখতে পারলে এখান থেকেও একটা ভালো মার্কস আসবে। যদিও এখানে মার্কস মাত্র 10, বাট খুব খুবই ভালো মার্কস আনা সম্ভব, যেহেতু প্রত্যেক পোর্শনের জন্য মার্কস 2। আপনার যদি মানে হয়ে যায়, হয়ে গেলে 2 আউট অফ 2 পাবেন। তো হয়ে যায় এই ব্যাপারটা আমার এইটা হচ্ছে আমার দক্ষতার জায়গা, যে আমি অনেক সময় জানি কনসেপ্টটা কি,
যখন ভার্বালি কাউকে বুঝিয়ে বলতে হয় সেটা আমি বলতে পারি, বাট যখন রিটেন ডেলিভারি দিতে হয় তখন আমি একটু আটকে যাই। এই জায়গাটা থেকে আপনাকে বের হতে হবে। এরপরে পরবর্তী পার্ট হচ্ছে পার্ট ই। পার্ট ইটা আমরা নাম থেকে জানি, এটা হচ্ছে শর্ট কোশ্চেন্স। শর্ট কোশ্চেন্স আমরা প্রিভিয়াস কোশ্চেন প্যাটার্নে যে শর্ট কোশ্চেন্স দেখি সেখানে মার্কস থাকতো 5, বা যেখানে 5টা শর্ট কোশ্চেন লিখতে বলতো, যদিও 5টা শর্ট কোশ্চেন সম্ভবত কোনো একটা এক্সামে আসছিল, বাকি সবসময় 4টাই আসছে। তো সেখানে মার্কস ছিল কিন্তু 5 করে। এইখানে মার্কস হচ্ছে মাত্র 2, মাত্র 2 মার্কস, 10 শর্ট কোশ্চেন্স। আপনার 10টা শর্ট কোশ্চেন থাকবে এবং 10টাকেই অ্যান্সার করতে হবে, এখানে কোনো বিকল্প আপনার জন্য রাখা হয়নি। 10টা শর্ট কোশ্চেন আছে, 10টাই অ্যান্সার করতে হবে, প্রত্যেকটা অ্যান্সারের জন্য মার্কসটা থাকবে 2। এবার এইখানের অ্যান্সারটাও কিন্তু টু দ্য পয়েন্ট, অর্থাৎ একদম কনক্রিট অ্যান্সার হতে হবে, কনক্রিট মার্ক পাবেন। যেমন যদি আপনাকে কোশ্চেন করা হয় ক্যামেলস রেটিং কি, ক্যামেলস রেটিং কি 2 মার্কসের জন্য আপনার লিখতে হবে, তাহলে ক্যামেলস এর এই যে যে অ্যাব্রিভিয়েশনটাকে, এটাকে আপনার ফার্স্টে হচ্ছে এলাবোরেট করবেন, দেন একটা সংজ্ঞার মতো করে যদি নিজে গুছিয়ে কিছু বলতে পারেন। আপনাকে প্রশ্ন করা হলো ব্যাসেল 3 এর 2টা উদ্দেশ্য লিখুন, তাহলে আপনি ব্যাসেল 3 কি এটা জানেন, এর উদ্দেশ্য 2টা। ওর যতগুলো উদ্দেশ্য আছে প্রত্যেকটা উদ্দেশ্যেই আহ, নিজস্ব কিছু ওয়ার্ডিংস আছে। এই ওয়ার্ডিংসটা ঠিক রেখেই তখন ওই কোশ্চেনের অ্যান্সার করতে হবে, তা না হলে এখান থেকে মার্কস আসবে না। তো যেমন এইগুলো থেকে কনক্রিট মার্কস আসে, তেমনি যদি না হয় অ্যান্সার তাহলে ও একদম একদম পুরোটাই ধ্বংস হয়ে যাবে, পুরো নম্বরটাই আমার কাটা যাবে। তো যাই হোক, আমার ধারণা হচ্ছে, বা আমাকে যদি বলেন যে এই প্যাটার্নে আসলে পরীক্ষার্থীদের জন্য কি ভ্যালু অ্যাড করলো, বা এটা কি উপকার হলো নাকি অপকার হলো, যদি এই প্রশ্ন আমাকে করেন, বা অলরেডি আজকে দিনে আমি কয়েকটা ফোন রিসিভ করেছি এই টাইপের কোশ্চেন থেকে, আর এই পারপাজেই আসলে এই রাত জেগে আমি ভিডিওটা করতে বসলাম। এই কোশ্চেনগুলো, সবার যে কোশ্চেনগুলো আছে সব কোশ্চেনগুলো আমি একসাথে অ্যান্সার দিব এটার জন্য, যে কোশ্চেনগুলো আপনাদের থেকে পেয়েছি, যে এই কোশ্চেন কি তাহলে এই প্যাটার্ন কি আমাকে হেল্প করবে নাকি আরো বেশি বিপদে পড়লাম। তো আপাত দৃষ্টিতে আহ, উম, আমার দৃষ্টিতে আমার দৃষ্টিতে যেটা আমি দেখি সেটা হচ্ছে এটা পাস মার্কস আনার জন্য একটা ভালো প্যাটার্ন। আবার এটা একই সাথে আরো ভালো প্যাটার্ন, যেটা আপনাকে আসলে প্রফেশনালি অনেক অ্যাডভান্সড করে তুলবে। কারণ আইবিবির বর্তমান যে সিলেবাস, এইখানে যে টেক্সট গুলো তাদের প্রোভাইডেড বইতে আছে, সেগুলো আমাদের একদম কোর ব্যাংকিং রিলেটেড বিষয়। মানে যে কনসেপ্ট গুলো না থাকলে আমরা যেমন অপারেশনস ডিলিংসটা ভালো মতো করতে পারবো না, তেমনি কাস্টমার হ্যান্ডেলিং এর যে ব্যাপারটা আছে, সেখানে কাস্টমারদের সাথে যে সমস্ত বিষয় নিয়ে কথা বলতে হয়, বলা লাগে, বা কাস্টমার ডিরেক্টলি মাঝে মাঝে যে ধরনের কোশ্চেন করে ফেলে, তো সেইগুলো বোঝার জন্য, বা কোনো একজন নিউ কাস্টমার আসছেন বা ওয়ার্কিং কাস্টমার আসছেন, তাকে আমার কনভিন্স করার জন্য বর্তমান আহ, আলোচনার যে সমস্ত বিষয়বস্তু আছে সেইগুলোকে নিয়ে কথা বলতে হবে। আর আইবিবির বর্তমান সিলেবাস আসলে এই সব কিছুকেই কভার করে। তো সেই দৃষ্টিকোণ থেকে আপনাকে আপনার প্রফেশনালি অনেকটা অ্যাডভান্সড আপনাকে করে ফেলবে, যেহেতু এখানে না পড়লে যে সমস্ত স্ট্রং পয়েন্ট আছে বললাম, সেই স্ট্রং পয়েন্টটাই সবচেয়ে বেশি উইকনেসের পয়েন্ট হবে। তো পড়তে হবে, এবং পড়লে ওই যে একটা সময় আমরা যে কিছু কথা জানতাম যে ব্যাংকিং ডিপ্লোমা হচ্ছে গাঁজাখুরি, ওইটার ওই যে যে বদনাম, ওই বদনাম কিন্তু অলরেডি কেটে উঠেছে। সো এখন আমরা যারা পরীক্ষার্থী আছি
আমাদের এখন নিজস্ব বদনামের জায়গা থেকে বের হয়ে আসতে হবে, বা আজকাল এমন একটা অবস্থায় এস্টাবলিশ করা হয়েছে ব্যাংকিং ডিপ্লোমাকে, এটা আপনাদের বুঝতে হবে যে সেই জায়গাটা খানিকটা আত্মসম্মান বোধের। আমরা জানি যে কিছু আহ, কিছু ছাড় দেওয়ার জায়গা আছে, যেমন আইবিবির সার্কুলারে যেখানে 15 বছরের একটা বিষয় আছে, তারপরে সিনিয়র অফিসার হওয়ার আগ পর্যন্ত লাগছে না, এরপরে সিনিয়র অফিসার হওয়ার পরে সার্কুলারের আগ পর্যন্ত যদি কেউ হয়ে থাকেন তারপরে একটা প্রমোশন পাবেন, ইত্যাদি ইত্যাদি বেশ কিছু ক্রাইটেরিয়া, এখানে বেশ কিছু ছাড়ের কথা ছিল। কিন্তু মার্কেটে ডিপ্লোমা নিয়ে ব্যাপারটা এমন একটা সেন্সেশন ক্রিয়েট করেছে যে ডিপ্লোমা না থাকলে এটা আসলে খানিকটা মর্যাদা হানিকারক মনে হচ্ছে। তো এটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর যেহেতু আত্মমর্যাদা হানিকারক বলাই হচ্ছে, তাহলে আমি যখন এই মর্যাদাটাকে অর্জন করব, এই মর্যাদাটা যেন আমি আসলে নিজেই অর্জন করি। আর এটা করতে গেলে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে পরীক্ষার আগ পর্যন্ত একটু নিজেকে ভালোভাবে প্রিপেয়ার করা। এটা খুব বেশি কঠিন কোনো বিষয় না। যে কয়টা সাবজেক্ট আছে, মানে ভীষণ ভাবে ইফোর্ট দিতে হয় অ্যাডমিশন টেস্ট বা মেডিকেল অ্যাডমিশনের মতো এরকম করে, এরকম কিছুই না আসলে। আহ, শুধুমাত্র একটু চোখ কান খোলা রেখে, একটু উন্মুক্ত ভাবে মাথাটাকে রেখে আমাদের এই পড়াশোনাটা করতে হবে। এই অংশে আপনাদের সাথে আমরা অলরেডি একটা কোশ্চেন, স্যাম্পল কোশ্চেন শেয়ার করেছিলাম ইকোনমিক্সে। আমি সেটা নিয়েই একটু কথা বলতে চাই। অধিকাংশই আপনারা জেনে গেছেন যে কেমনটা হওয়ার কথা, বা আমাদের কেবলকার আলোচনা থেকেও এটা বুঝতে পেরেছেন। তারপরেও জাস্ট আমি আমাদের ধারণা থেকে যে কোশ্চেন আমরা তৈরি করেছি, শুধু এটা আপনাদের একটু 2 মিনিটের মধ্যে একটু দেখিয়ে দিতে চাই। এইখানে পার্ট এ যেমন আইবিবি প্রেসক্রাইব করেছে, পার্ট এর মধ্যে মোট 4টা কোশ্চেন থাকবে। 4টা কোশ্চেনের প্রত্যেকটারই কিন্তু আবার পার্ট আছে। সো ডান পাশের মার্কস গুলো আমরা দেখলেও বুঝবো যে এক দাগে 3টা কোশ্চেন আছে, 3টা কোশ্চেনের ডান পাশে যে মার্কস আছে মোট হচ্ছে 20। তাহলে এইখান থেকে 4টা কোশ্চেন থেকে আপনাকে অ্যান্সার করতে হচ্ছে দুটো, এবং প্রত্যেকটা কোশ্চেনের অর্থাৎ প্রত্যেক 20 মার্কসের জন্য আপনার একাধিক প্রশ্ন থাকবে, ছোট প্রশ্ন। পার্ট বি তে ছিল ম্যাথমেটিক্যাল প্রবলেম, থট প্রভোকিং, আর অবলিক ছিল প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোশ্চেন্স। এইখান থেকে 2টা কোশ্চেন থাকবে, 2টা কোশ্চেনে একটা অ্যান্সার করতে হবে। আমরা এখানে কিছু এক্সাম্পল দিয়েছি, এবং এই এক্সাম্পল গুলো অলরেডি আমি যেহেতু জেপিজি আকারে ফেসবুকে পোস্ট করেছি, আপনারা অলরেডি অনেকেই দেখে ফেলেছেন। আহ, তো একদম ক্লিয়ার কথা, এই পার্টে যে সাবজেক্টে ম্যাথ দেওয়ার সুযোগ আছে সেখানে ম্যাথই দিবে, সাথে অন্য একটা কোশ্চেন থাকতে পারে। আর যে সাবজেক্টে ম্যাথ নেই সেইখান থেকেও জীবন ঘেঁষা কথাবার্তা নিয়ে একটা 2টা সেট কোশ্চেন এইখানে দিবে। এবং এই কোশ্চেনের মধ্যেও কিন্তু আপনাকে কোনো সিঙ্গেল কোশ্চেন না, সিঙ্গেল থাকলে সেটা আশীর্বাদ হবে, সিঙ্গেল কোশ্চেন আসবে না, এখানে একাধিক পার্ট থাকবে এই কোশ্চেনগুলোর মধ্যে। পার্ট সি এর কথা আমরা জানি যে এখানে ছিল কেস স্টাডি। কেস স্টাডি যে সাবজেক্টের এক্সাম আমরা দিচ্ছি ওই সাবজেক্ট রিলেটেড কেস সাজানো হবে, এবং সেই কেসের উপরে বেস করে বা সেই স্টিমুলাসের উপরে বেস করে আপনাকে 3টা 4টা বা দুটো কোশ্চেনের অ্যান্সার করতে হবে। তো এইখানে আমরা বলেছিলাম যে এই জায়গাগুলো খুবই স্ট্রং জোন আপনার জন্য নম্বর আনার জন্য, কারণ এখানে গদ পাতা কোনো মুখস্থ কথা লিখতে হয় না। এখানে উদ্দীপক যেটা দেওয়া আছে সেই উদ্দীপকটাকে ভালো করে বুঝতে পারলেই প্রশ্নগুলোর অ্যান্সার আসলে করা যাবে, এমনটাই আমাদের অনুমান। পরবর্তী পার্ট ছিল পার্ট ডি। এখানে আমরা জানি যে কম্পেয়ার বিটুইন টার্মিনোলজি বা কন্ট্রাস্ট।
টার্মিনোলজির মধ্যকার কোয়ান্টাম বের করতে হবে এখানে। আইবিবির এই প্রেসক্রিপশন থেকে আমরা বুঝতে পারি যে অন্ততপক্ষে দুইটা টার্ম থাকবে, এই দুইটা টার্মের মধ্যকার কোনো বৈপরীত্য থাকলে বা কোনো সাদৃশ্য থাকলে সেই বিষয় নিয়ে কথা বলতে বলবে, যেটাকে আমরা পার্থক্য নামে চিনতাম। পার্থক্যের কোশ্চেন আমাদের অন্ততপক্ষে 4 মার্কসের ছিল, এইখানে সেই জিনিসটা কমিয়ে মাত্র 2 মার্কস করা হচ্ছে। তাহলে এই পার্থক্য যেমন 1 পৃষ্ঠা লিখতাম, এইখানে সেইটা নিয়ে ভাবার কিছু নাই। আপনি যাতে টোটাল টার্মিনোলজি দুটোকে এক্সপ্লেইন করতে পারেন, ওদের মধ্যকার যদি রিলেশন দেখাতে বলে রিলেশনটা দেখাতে পারেন, কন্ট্রাস্ট দেখাতে বললে যেন কন্ট্রাস্টটা দেখাতে পারেন, এমন করে সংজ্ঞা লিখে দেন, এমন করে অমুক কি তমুক কি লিখে দেন, অ্যান্সার হয়ে যাবে। এবং এইখান থেকে ভালো মার্কস আসা সম্ভব, যেহেতু প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়ালি মার্কস 2 হয়ে গেলে 2-2ই পাবেন, 2 আউট অফ 2 পাবেন। আর যদি ভুল যায় তাহলে পুরোটাই জলে গেল। সর্বশেষ পার্ট 10 শর্ট কোশ্চেন থাকবে এখানে। এখানে 10 শর্ট কোশ্চেনের জন্য আপনার 10টারই আনসার করতে হবে। এটাও আপনার জন্য স্ট্রং জোন হতে পারে, তবে পড়াশোনাটা থাকতে হবে। না থাকলে স্ট্রং জোন কিন্তু উইকনেসে পরিণত হবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আহ যে আইবিবি, এআইবিবি, সিডিসিএস, ব্যাংকিং প্রমোশনের যে সমস্ত এক্সাম হয়, রিটেন এক্সাম, ভাইভা এক্সাম, আমরা এই সব কিছু নিয়েই আসলে কাজ করছি। আপনাদের সহযোগিতায়, আপনাদের দোয়া দাক্ষিণ্যে আমরা চলছি। আপনাদের সফলতায় অংশীদার হতে পেরে আমরা খুবই গর্বিত বোধ করি। অনেকেই আছেন যারা অলরেডি আমাদের থেকে ব্যাংকিং ডিপ্লোমা কমপ্লিট করেছেন। আমাদের কিছু প্রাইভেট স্টুডেন্ট আছেন যারা সিডিসিএস করছেন অলরেডি, স্টাডির মধ্যে আছেন। দু একজন পরীক্ষার প্রস্তুতি অলরেডি নিয়ে ফেলেছেন, কমপ্লিট হয়ে গিয়েছে। ব্যাংকিং প্রফেশনাল প্রমোশনাল যে সমস্ত এক্সাম আছে, তার একটা ব্যাচ আমরা শেষ করেছি। সেকেন্ড ব্যাচ আমাদের রানিং, এবং এটা প্রাইভেট ব্যাচ যদিও। তো আশা করি যারা ভিডিও দেখছেন তারা ভিডিও দেখে উপকৃত হবেন। যদি কোনো প্রয়োজনে আমাদের কোনো কোর্সে অ্যাডমিটেড হওয়ার প্রয়োজন বোধ করেন, সরাসরি ফোন করতে পারেন। ডিসপ্লেতে যে নম্বর দেখাচ্ছি সেটা আমার নম্বর। আমি এই কোর্সের ফ্যাসিলিটেটর আপনাদের, সুখদেব বালা। আমার সম্পর্কে, আমার প্রফেশনাল কোয়ালিফিকেশন সম্পর্কে অলরেডি নামের সাথে দুটো ইন্টারন্যাশনাল, একটা লোকাল ক্রিডেন্সিয়াল যোগ করতে পেরেছি আপনাদের দোয়ায়। এবং এখনো আসলে আমার শিক্ষা জীবন চলমান, শিক্ষার তো শেষ নেই, শিক্ষা জীবনের কারণেই চলমান। দোয়া থাকলে আগামীতে আরো কিছু ক্রিডেন্সিয়াল যোগ করার ইচ্ছা এবং প্রচেষ্টা দুটোই আমার আছে। আপনারাও যদি চান এভাবে এগিয়ে যেতে, আপনার স্ব স্ব অবস্থানে আপনি ফ্লারিশ করতে চান নিজেকে, আপনি উদ্ভাসিত হতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগ দিন। একসাথে আমরা এগিয়ে যাব প্রফেশনাল জার্নিতে। একসাথে আমরা এগিয়ে যাব ব্যাংকিং এক্সিলেন্সের দিকে। একসাথে আমরা ক্যারিয়ার গ্রোথের দিকে ঝাঁপিয়ে পড়ব। তো এই মুহূর্তে আর কথা বাড়াতে চাই না। অক্টোবর মাসের 10 তারিখ বা 11 তারিখ, অক্টোবর মাসের সেকেন্ড উইক থেকে মূলত আমাদের 6th বিপি এক্সাম শুরু হচ্ছে। যদি এ সময় কারো ইমার্জেন্সি বা ইমিডিয়েট যে কোনো রকমের সাপোর্ট প্রয়োজন হয়, তাহলে যোগাযোগ করেন। আমরা সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব। আর সর্বোপরি কথা, নতুন যে কোশ্চেন প্যাটার্ন এসছে
এইখানে মার্কেটে প্রিভেইলিং যে সমস্ত শিট, যে সমস্ত গাইডলাইন, যে সমস্ত কোচিং আছে, এগুলো কারোর কাছেই আসলে এই প্যাটার্নটা এখনো উপলব্ধ নয়। কেউই এভাবে প্রস্তুত করতে পারেনি নিজেদের। আমরা ক্ষেত্র বিশেষে বলতে পারেন পাইওনিয়ার, কারণ অলরেডি আমি কিছু পোস্টে কমেন্টও করেছি যে আমার স্যাম্পল কোশ্চেন নিয়ে তারা নিজেদের পেজে ইউজ করেছে এবং কোনো রকম ক্রেডিট ছাড়া। তো এগুলো চলতে থাকবে। এর মধ্য থেকে আপনাদের শুধু বেছে নিতে হবে যে কোন পথে হাঁটবেন। ভালো থাকেন সবাই। সবার জন্য শুভকামনা রইল। আমাদের জন্য দোয়া করবেন। আর যদি আপনাদের সাহায্য করতে পারি তাহলে কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ।